আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। স্বাদ ও স্বাস্থ্যের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে যে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হলো, মুক্তা নামে একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 19 বছর। এই বয়সে চেহারার চামড়া ঝুলে গেছে আর চাপা ভেঙে গেছে, কি করে ঠিক করব? আর আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি, কি খেলে আর কি রকম রুটিন মেনটেন করলে ঠিক হবে বলবেন প্লিজ। আসলে বোঝাই যাচ্ছে যেহেতু আপনার ওজন হয়তো খুবই কম, বয়স এবং উচ্চতা অনুযায়ী যতটুকু ওজন থাকা উচিত সেটা হয়তো আপনার নেই। তো ওজন কম থাকলে স্পেশালি যে রুটিনগুলো আপনার মেনটেন করতে হবে, যে প্রথমে আপনি একটু চেক আপ করে নেবেন যে আপনার কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স থাকলে তাদেরও কিন্তু ওয়েট কমতে থাকে, এবং যদি তখন আপনি হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমটা সলভ না করেন তাহলে কিন্তু আপনি চাইলেও ওয়েটটা বাড়াতে পারবেন না। এরপরে যেটা বিষয়, টাইম মতো একটু খাবারটা গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার খাবারে অবশ্যই কার্বোহাইড্রেট এবং প্রোটিনযুক্ত খাবার বাড়াবেন। আপনি চেষ্টা করবেন পরোটা বা ভাত, তারপরে পান্তা ভাত যদি সকালে রাখা সম্ভব হয় সেটা রাখতে পারেন, সাথে অবশ্যই আলু ভর্তা বা ডাল ভুনা, এই ধরনের কার্বোহাইড্রেট রিচ এবং হাই প্রোটিন ডায়েটটা যখন রাখবেন তখন কিন্তু খুব সহজে ওজন বাড়াতে পারবেন। আপনি কলা, খেজুর এগুলো নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন। ফলের মধ্যে আম, ড্রাগন এগুলোও খেতে পারেন, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ওজন বাড়ে। চেষ্টা করবেন অবশ্যই একটু 2 গ্লাস করে দুধ রাখার জন্য। সম্ভব হলে আপনি যদি পনির বা চিজ খাওয়া সম্ভব হয় সেটা খেতে পারেন। নুডলস বা পাস্তার সাথেও চিজ খেতে পারেন, সেটাও কিন্তু ওজন বাড়ায়। চিংড়ি মাছটা রাখতে পারেন, মাছের মধ্যে সব ধরনের মাছ খেতে পারবেন, তবে চিংড়িটা কিন্তু একটু বেশি পরিমাণে খেলে সেটাও কিন্তু ওয়েট বাড়াতে একটু সাহায্য করে। এবং সর্বোপরি যদি আপনি চেষ্টা করেন 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে একটু খাবার গ্রহণ করার, হাই ক্যালোরিক খাবারগুলো গ্রহণ করার, তাহলে কিন্তু খুব সহজেই ওজন বাড়বে। যেহেতু আপনার হলো যে মুখে দেখা যাচ্ছে যে বলছেন মাংস কমে গিয়েছে, চাপা ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা একটু বাড়াতে হবে। নজরুল হক নামে একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 15 বছর, ওজন 45 কেজি, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং আমি একজন স্টুডেন্ট। আমি অনেক খাওয়া দাওয়া করি, তারপরও মোটা হই না, প্লিজ বলবেন। আচ্ছা, আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু ওজনটা বেশ কম আছে। যেহেতু 5 ফুট 6 ইঞ্চি, অন্তত আপনার 60 কেজির মতো ওজন থাকার কথা। তো যেহেতু আপনার ওজন কম, সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছেন, তারপরেও ওজন বাড়ছে না। এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার মেটাবলিজমটা হয়তো খুব ফাস্ট, আপনার বার্নিং রেটটা খুব ফাস্ট, যার কারণে আপনি যা খাচ্ছেন সেটা খুব সহজে বার্ন হচ্ছে। তো সেক্ষেত্রে হলো আপনি অবশ্যই একজন এক্সপার্ট বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তারপর একজন সঠিক যে খাবার তালিকা সেটা ফলো করবেন। পাশাপাশি আপনার রক্তশূন্যতা আছে কিনা, আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, লিভারে কোনো প্রবলেম আছে কিনা, কিংবা জন্ডিস আছে কিনা, এরকম আদার্স কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ যেহেতু আপনি পর্যাপ্ত খাচ্ছেন তারপরেও ওজন বাড়ছে না, সেটা হতে পারে যে আপনার অন্য কোথাও না কোথাও কোনো সমস্যা আছে, যার কারণে হয়তো আপনি ওজনটা বাড়াতে পারছেন না। মাহবুব নামে একজন প্রশ্ন করেছেন, দুধের বদলে দই দিয়ে কি হোমমেড প্রোটিন শেক খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। আপনি দুধের বদলে ফুল ক্রিম যে দই যেটা আছে বা মিষ্টি দই যেটা আছে সেটা দিয়ে আপনি চাইলে কিন্তু একটা প্রোটিন শেক করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। মাসুদ নামে একজন প্রশ্ন করেছেন, সুন্দর ত্বক ও চুলের জন্য উপকারী খাবার ও পানীয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। আচ্ছা, আমাদের কিন্তু দেখা যায় ত্বক এবং চুল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন মাল্টিভিটামিন এবং নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আমাদের চুল এবং স্কিনের উপর একটা প্রভাব পড়ে। হরমোনাল ইমব্যালেন্সের কারণেও পড়ে। অনেক মেয়েদের যদি পিসিওএসের সমস্যা থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে, তখন কিন্তু দেখা যায় যে হেয়ার ফল শুরু হয়, স্কিনটা রাফ হয়ে যায়, স্কিনে হয়তো হেয়ার গ্রো করছে কিংবা অ্যাকনি হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে। পাশাপাশি যদি আপনার প্রপার ডায়েটটা মেনটেন না করেন, যেমন যাদের অ্যাকনির খুব সমস্যা থাকে, স্কিনটা খুব খসখসে থাকে, ড্রাই থাকে, ওদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম কি ওরা পানিটা খুব কম খাচ্ছে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে পারেন এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে। ভাইটামিন ই যুক্ত খাবার যেগুলো আছে, স্পেশালি আপনার বাদাম, পালং শাক, সবুজ শাক যেগুলো রয়েছে, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো একটু পর্যাপ্ত পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন। ভাইটামিন ই যুক্ত খাবার যতটা নেবেন তত কিন্তু আপনার স্কিন এবং হেয়ার ভেতর থেকে কিন্তু
খুব গ্লো করবে এবং দেখা যাবে যে এটা কিন্তু চুল পড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমাতেও সাহায্য করবে। প্রোটিনযুক্ত খাবার অবশ্যই রাখতে হবে। স্কিন এবং হেয়ার সুন্দর রাখতে প্রোটিনের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি মাছ, মাংস, ডিম, দুধ রেগুলার খাবারে রাখার একটু চেষ্টা করবেন। জিঙ্কের অভাবেও কিন্তু দেখা যায় যে আমাদের হেয়ার ফল হয়, তো জিঙ্কটাও কিন্তু আপনি রেগুলার খাবারে রাখতে পারেন। আপনি যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু অর্গান মিট যেগুলো আছে কিংবা রেড মিট আছে সেটা পরিমিত খান, তাহলেও কিন্তু আপনার জিঙ্কের চাহিদা পূরণ হবে। এর পাশাপাশি সামুদ্রিক মাছ আপনারা আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন। সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন ডি এবং ওমেগা 3 পাওয়া যায়, যেটা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই উপকারী। যাদের স্কিনটাকে একটু ব্রাইট করতে চান তারা কিন্তু চাইলে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচা হলুদ দুধের সাথে ফুটিয়ে নিয়ে 2 থেকে 3 সুতা জাফরান যোগ করে খেয়ে নিতে পারেন। হলুদ দুধ কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, এটা ভেতর থেকে আপনার স্কিনটাকে কিন্তু গ্লো করবে। অ্যালোভেরার জুস রাখতে পারেন। অ্যালোভেরার জুসটাও কিন্তু আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য ভালো। সকালবেলা খালি পেটে আপনি অ্যালোভেরার জুস রাখতে পারেন। আপনি কিন্তু সাইট্রাসযুক্ত ফ্রুটস যেগুলো রয়েছে যেমন কমলা, মালটা, আমাদের দেশীয় যে ফল রয়েছে আমড়া, লটকন, জাম্বুরা, এগুলোও কিন্তু নিয়মিত আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন। আপনি যত তাজা শাকসবজি, ফলমূল এবং যে আপনার এই সামুদ্রিক মাছ, বাদাম, এই ধরনের খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখবেন, আপনার স্কিন কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়ে যাবে এবং হেয়ার ফলের সমস্যা যদি থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। খালিদ নামে একজন প্রশ্ন করেছেন, গর্ভাবস্থায় মাশরুম খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই গর্ভাবস্থায় মাশরুম খাওয়া যাবে। মাশরুম কিন্তু খুবই উপকারী একটা খাবার। মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটা কিন্তু দেখা যায় যে গর্ভাবস্থায় অনেকের কিন্তু রক্ত স্বল্পতা থাকে, তাদের জন্য খুবই উপকারী। এছাড়া কিন্তু এটাতে ভিটামিন বি কমপ্লেক্সটা খুব ভালো মাত্রায় থাকে, যেটা কিন্তু গর্ভাবস্থায় খুবই উপকারী। আপনি চাইলে গর্ভাবস্থায় অবশ্যই যেসব মাশরুম আমাদের খাওয়ার উপযোগী, এই ধরনের মাশরুম কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন একজন গর্ভবতীর খাবার তালিকায় অবশ্যই রাখতে পারেন। এতে যেরকমভাবে সে ভিটামিন বি এবং আদার্স যে নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে, পাশাপাশি কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ আয়রনটাও কিন্তু পেয়ে যাবে। মাসুদুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন, বাচ্চাকে চিনির পরিবর্তে খেজুরের গুড় নাকি আখের গুড় নাকি তাল মিষ্টি কোনটা দিব, কোনটা স্বাস্থ্যের জন্য কম ক্ষতি? আচ্ছা, আমি বলবো আপনার বাচ্চাকে আপনি অবশ্যই আখের গুড় দিবেন। খেজুরের গুড় অনেক বাচ্চার পেটে হজম হতে চায় না, আর দ্বিতীয়ত হলো যে পেট ব্যথা করে এই গুড়টাতে। আপনি চিনি না দেওয়াই ভালো, আপনি আখের গুড়টা দিতে পারেন। আসলে আখের গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এটার ক্ষতিকারক দিক খুবই কম। তাল মিষ্টি আমি বলবো না, এটাতে অনেক ভেজাল থাকে। তো সেফ হিসেবে আপনারা আখের গুড় বাচ্চার খাবারে যোগ করতে পারেন। বাচ্চার খাবারের টেস্টও পরিবর্তন হবে, টেস্টও মজাদার হবে, পাশাপাশি কিন্তু আপনার দেখা যাবে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে আয়রনও পেয়ে যাচ্ছে। আচ্ছা, লিটন নামে একজন প্রশ্ন করেছেন, আতপ চাল ভালো নাকি সিদ্ধ চাল ভালো? আসলে চাল থেকে যেহেতু ভাত হয়, ভাত তো আমরা বাঙালি, ভাত তো খাই, ভাত আমাদের শরীরের জন্য উপকারী এবং এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের এনার্জি দেয় এবং এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স এবং আদার্স নিউট্রিয়েন্ট আছে। এখন আতপ চাল আর সেদ্ধ চালের পার্থক্য যেটা, যে আতপ চালটা আগে সেদ্ধ করা হচ্ছে না, সেদ্ধ চালটা সেদ্ধ করে পরে চাল নেওয়া হচ্ছে। এখন কথা হলো, যেহেতু সেদ্ধ করা হচ্ছে না আতপ চালটা, সেটাতে স্বাভাবিকভাবে কিছুটা নিউট্রিয়েন্ট বেশি থাকে, কিন্তু দেখা যায় যে টেস্টেরও একটা ভ্যারিয়েন্ট থাকে। অনেকের কাছে আতপ চালের ভাত ভালো লাগে এবং আতপ চালটা কিন্তু অল্প পরিমাণে, মানে আতপ চালের ভাত আপনি অল্প পরিমাণে খেলেও কিন্তু একটা পেট ভরা ভাব চলে আসে। আবার সেদ্ধ চালে কিন্তু একটু দেখা যায় যে আপনার সেদ্ধ চালের ভাত যেটা আছে এটা কিন্তু আমাদের একটু বেশি পরিমাণে লাগে এবং টেস্ট কিন্তু সেদ্ধ চালের কিছুটা কম আতপ চালের তুলনায়। তো সেক্ষেত্রে যে যেটা প্রেফার করবেন সেটা নিতে পারেন। তবে আতপ চালে অনেকেরই হলো যেটা একটা কমপ্লেইন আমরা পাই, সেটা হলো একটু কনস্টিপেশনের সমস্যা হয়। তবে সবার ক্ষেত্রে যে সেম তা না, আপনি যেই চালটা প্রেফার করবেন সেটাই নিতে পারবেন। খুব যে একটা ডিফারেন্ট থাকে আতপ চাল এবং সিদ্ধ চালের মধ্যে পুষ্টিগুণে, সেটা কিন্তু না। হাবিবা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, ওজন কমাতে কোন ফলগুলো খাওয়া যাবে আর কোন ফলগুলো খাওয়া যাবে না? ওজন কমানোর জন্য সবচেয়ে যেটা আপনার ভালো, যেই ফলগুলো খুব সেফ, সেটা হলো আপনার আপেল, নাশপাতি, পেয়ারা, টক ফল যেগুলো রয়েছে আমড়া, লটকন, জাম্বুরা, আনারস, এই ফলগুলো কিন্তু ওয়েট লুজের জন্য খুব ভালো।
তরমুজ পাওয়া যায়, বাঙ্গি পাওয়া যায়, এগুলো আপনার ওয়েট লুজের জন্য খুব ভালো। কিন্তু যেই ফলগুলো আমাদের ব্লাডে খুব দ্রুত কিন্তু ব্লাড সুগার বাড়ায়, সেই ফ্রুটসগুলো কিন্তু আমাদের একটু অ্যাভয়েড করা উচিত ওয়েট লুজের জন্য যারা ডায়েট মেনটেন করি তাদের। এছাড়াও কিন্তু এই ফলগুলো অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, যেমন আম, কাঁঠাল, তারপরে আপনার কলা, ড্রাগন, এই ফলগুলো কিন্তু খুব দ্রুত আপনার ওয়েটটা বাড়াবে। তো এই ফলগুলো পরিমিত পরিমাণে আপনি উইকলি 2-3 দিন রাখতে পারেন, কিন্তু নিয়মিত খেলে কিন্তু ওয়েটটা বেড়ে যাবে। তুহিন খান নামে একজন প্রশ্ন করেছেন, ম্যাম আমার 9 মাসের বাচ্চা, ও কিছু খেতে চায় না, বাচ্চাকে কি রুচির ওষুধ খাওয়ানো যাবে কিনা? আসলে যেহেতু 9 মাসের বাচ্চা, তো খেতে চাচ্ছে না, অবভিয়াসলি কোনো কারণ আছে। জেনারেলি দেখা যায় বাচ্চাদের যদি রক্ত স্বল্পতা থাকে, বা বাচ্চাদের দেখা যায় যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, বাচ্চাদের যদি পেট ফাঁপা থাকে, পেটে গ্যাসের সমস্যা থাকে, তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে না। 9 মাসের বাচ্চা যদি দেখা যায় যে ব্রেস্ট ফিডিংটাই কিন্তু তার প্রধান খাবার, বাচ্চা যদি প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকে দুধ খেয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পেট ভরা ভাব থাকবে তার, তখন সে কিন্তু চাইলেই অন্য খাবার খেতে চাইবে না। বাচ্চা হয়তো মাত্রই ব্রেস্ট ফিডিং করলো, আধা ঘন্টা পর আপনি তাকে কোনো খাবার অফার করলেন, সে কিন্তু খেতে চাইবে না। ব্রেস্ট মিল্কটাও কিন্তু একটা পর্যাপ্ত খাবার, হ্যাঁ, ব্রেস্ট মিল্কটাও পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার, এটাও একটা পরিপূরক খাবার। সো বাচ্চা বুকের দুধ খাওয়ার পরে যদি আপনি তাকে কোনো খাবার দিতে চান, সে কিন্তু খেতে চাইবে না। তো আগে আপনাকে আইডেন্টিফাই করেন যে আসলেই আপনার বাচ্চা খেতে চাচ্ছে না, না বা আদার্স কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে প্রয়োজন হলে তাকে রুচির মেডিসিন দেয়া যেতে পারে। আর যদি না থাকে, আপনি প্রবলেমটা সলভ করলেই আই থিঙ্ক যে বাচ্চার যে না খাওয়ার যে সমস্যা বা অরুচির যে সমস্যা, সেটা ঠিক হয়ে যাবে। ঋতু নামে একজন প্রশ্ন করেছেন, 2 বছরের বাচ্চাকে কতটুকু পরিমাণে গরুর দুধ খাওয়ানো যাবে? 2 বছরের বাচ্চাকে দুধ এবং সারাদিনে দুধ জাতীয় খাবার মিলে 450 ml থেকে 500 ml পর্যন্ত আপনি দুধ এবং দুধ জাতীয় খাবার খাওয়াতে পারবেন। এমনি সাজু নামে একজন প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় পান সুপারি খেলে কোনো সমস্যা হবে কিনা? গর্ভাবস্থায় পান, সুপারি, তামাক জাতীয় কোনো খাবার এবং স্মোক করা বা সিগারেট খাওয়া, মদ্যপান করা, এই ধরনের জিনিসগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ এর কারণে কিন্তু আপনার গর্ভাবস্থায় যে কোনো ধরনের আপনি জটিলতার সম্মুখীন হতে পারেন, আপনার গর্ভস্থ শিশুর ক্ষতি সাধন হতে পারে। মার্জিয়া আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, ম্যাম সকালের নাস্তা দেরিতে করার কারণে কি কি সমস্যা হতে পারে? আমাদের মধ্যে অনেকেই আছে যে একটু লেট করে ঘুম থেকে উঠে এবং যার কারণে সকালের নাস্তা স্কিপ করে ফেলে। তো আপনি যখন সকালের নাস্তা স্কিপ করবেন, আলটিমেটলি কিন্তু আপনার দিনের খাবারটা দেরিতে শুরু হবে। আপনি যদি 11টা-12টায় সকালের নাস্তা খান, দুপুরের খাবারটা খেতে কিন্তু আপনার 3টার পরে হয়ে যাবে, আপনি চাইলেও তার আগে নিতে পারবেন না। বা অনেকে আছে আপনার যখন একটা খাবার লেট হবে, আরেকটা খাবার কিন্তু আলটিমেটলি আপনার আরও লেট হয়ে যাবে। এবং দুপুর 3টার পরে, রাত 8টার পরে আপনি যদি ভারী খাবার খান, আপনার মেটাবলিজম রেট যেটা, সেটা কিন্তু স্লো হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি, এবং এই কারণে কিন্তু ওয়েটটা গেইন করে। আর আরেকটা যে বিষয়, আপনি যখন সকালের নাস্তা স্কিপ করে একেবারে দুপুরের খাবার খেতে বসবেন, তখন দুইটা জিনিস হবে। এক, আপনার খাবারটা খুব বেশি হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, অতিরিক্ত আপনি খেয়ে ফেলবেন। আর দ্বিতীয়ত হলো, আপনার একটু এনার্জি কম লাগবে, কারণ সকালের নাস্তার উপর ডিপেন্ড করে সারাদিন আপনার শরীরে কি পরিমাণ এনার্জি থাকবে। একটা বেলার মিল স্কিপ করলে সারাদিনে কিন্তু আপনি কাজে এনার্জিও বেশ কম পাবেন। সাবিনা ইয়াসমিন নামে একজন প্রশ্ন করেছেন, মাছ, মাংস, ডিম বাদ দিয়ে শুধু ডালের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করা যাবে কিনা? আসলে শুধু ডালের মাধ্যমে আপনি আমিষের চাহিদা পূরণ করতে পারবেন না পুরোপুরি, কারণ মাছ, মাংস, ডিম হলো ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডাল হলো সেকেন্ড ক্লাস প্রোটিন, এটা দিয়ে আপনি হয়তো আপনার আমিষের চাহিদা কিছুটা পূরণ করতে পারবেন, কিন্তু মাছ, মাংসের অবস্থানটা কখনোই আপনি ডাল দিয়ে পূরণ করতে পারবেন না। কারণ মাছ, মাংস যেভাবে আমাদের এনার্জি দিবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেটা কিন্তু আপনি ডাল দিয়ে সহজে এভাবে করতে পারবেন না। আহমেদ সাইদ নামে একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 18 বছর এবং ওজন 65 কেজি। আমার শরীর খুব দুর্বল এবং আমি কোনো ধরনের এক্সারসাইজ করি না। শারীরিকভাবে ফিট থাকার জন্য কি কি করা উচিত এবং কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত? প্রায়ই আমি স্ট্রেসের মধ্যে থাকি। প্রথমত হলো, অবশ্যই একটা স্ট্রেস ফ্রি লাইফ আপনাকে লিড করতে হবে। পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করুন, খাবারটা ভালো মতো ডাইজেস্ট হবে এবং মেটাবলিজম বুস্ট আপ করবে।
এবং এর পাশাপাশি আপনি অবশ্যই আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আপনি পর্যাপ্ত পরিমাণে শাক সবজি রাখবেন, 2 বেলা করে ফল রাখতে পারেন, আপনি 1 গ্লাস করে দুধ, একটু দই রাখতে পারেন হাফ কাপ পরিমাণ, সাথে আপনি কলা বা খেজুর এই ধরনের ফলগুলো রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত এনার্জি দিবে। সকালের নাস্তাতে আপনি যদি একটা ভারী নাস্তা বা খুব হেলদি একটা নাস্তা খান, সেটা কিন্তু সারাদিন আপনাকে বেশি এনার্জি দিবে। আপনি কিন্তু চাইলে রুটি, সবজি অথবা ডাল, ডিম এগুলো আপনার সকালের নাস্তায় রাখতে পারেন। ঘুম থেকে উঠে চাইলে আপনি কিন্তু ওভারনাইট খেজুর এবং কিশমিশ ভিজিয়ে রেখে সেটাও সকালবেলা খালি পেটে খেতে পারেন। এতেও কিন্তু আপনি শরীরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাবেন। তানভীরা নামে একজন প্রশ্ন করেছেন, একদিনে সর্বোচ্চ কতটুকু চিয়া সিড খাওয়া যাবে? আমি সকালে পানির সাথে খাই আর রাত্রে ওটসের সাথে, এটা কি সঠিক? আপনি সারাদিনে 2 টেবিল চামচ পর্যন্ত চিয়া সিড নিতে পারবেন। 1.5 থেকে 2 টেবিল চামচ পর্যন্ত চিয়া সিড একজন মানুষের জন্য সেফ। এর চেয়ে বেশি আসলে আপনার ওয়েট কতটুকু আছে বা আপনার আর শারীরিক কন্ডিশন কী আছে এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি এর চেয়ে বেশি আরও নিতে পারবেন কিনা। আর আপনি যদি 2 বেলা আপনি যেই পরিমাণ সারাদিনে নিতে পারবেন সেটা যদি আপনি 2 বেলা ভাগ করে পানির সাথে আর ওটসের সাথে খান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সালমান মজুমদার নামে একজন প্রশ্ন করেছেন, আমি ভারতের আসাম থেকে বলছি, আমার বয়স 22, ওজন 49, উচ্চতা 5 ফুট 5। ওজন বৃদ্ধির জন্য শিলাজিৎ বা কোনো প্রোটিন পাউডার খাওয়া যাবে কি, দয়া করে জানাবেন। আচ্ছা, প্রোটিন পাউডার খেতে পারেন, তবে আপনি যদি পরিমিত পরিমাণে ঘরের যে খাবার যেগুলো আছে হোমমেড, আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলো যদি আপনি একটা ব্যালেন্স করে প্রতিদিন গ্রহণ করেন, কার্বোহাইড্রেটযুক্ত খাবার যদি পর্যাপ্ত পরিমাণে রাখেন, হাই প্রোটিন খাবারটা যদি খাবারের সাথে রাখেন, পাশাপাশি যদি একটু মাসল বিল্ড করে এই ধরনের এক্সারসাইজগুলো করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার ওয়েটটা গেইন করতে পারবেন। আর প্রোটিন পাউডারও গ্রহণ করতে পারবেন, তবে কতটুকু পরিমাণ গ্রহণ করবেন সেটা অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপরে গ্রহণ করবেন। এসকে রহিম নামে একজন প্রশ্ন করেছেন, ভিটামিন ই ক্যাপ একাধারে কয় মাস খাওয়া যাবে প্লিজ জানাবেন। আমার বয়স 19 বছর, আমি কি খেতে পারবো? আমার প্রচুর চুল পড়ে। আচ্ছা, ভিটামিন ই ক্যাপ আপনি 2 মাস পর্যন্ত ইজিলি খেতে পারবেন, তবে ম্যাক্সিমাম 3 মাসের বেশি খাওয়া একদমই উচিত নয় এবং অবশ্যই এটা এক্সপার্টের পরামর্শ নিয়ে খাওয়াটাই বেটার। তানভীর নামে একজন প্রশ্ন করেছেন, দাঁত শক্ত ও মজবুত করার জন্য কোন খাবারগুলো খাওয়া উচিত? আচ্ছা, দাঁত শক্ত এবং মজবুত করার জন্য অবশ্যই আপনি ক্যালসিয়াম এবং আয়োডিনযুক্ত খাবারগুলো অবশ্যই রাখবেন। আপনার ডিম, দুধ, বাদাম, দই এই ধরনের খাবারগুলো প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখবেন। মাছ, মাংস এবং পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবারও কিন্তু আপনার খাবারে রাখতে হবে। ভিটামিন সি যুক্ত যে খাবার যেগুলো রয়েছে সেটা কিন্তু আপনার দাঁতের জন্য এবং মাড়ির জন্য খুব ভালো। আপনার মাড়ি যদি স্ট্রং হয় সেটা কিন্তু আপনার দাঁতকেও মজবুত করতে এবং দাঁতকে মজবুতভাবে ধরে রাখতে সাহায্য করবে। টক জাতীয় যে ফল রয়েছে, সাইট্রাস যে ফল রয়েছে, এই ধরনের ফলগুলো কিন্তু রাখতে পারেন। কমলা, মাল্টা, লেবু, কাঁচামরিচ এগুলো কিন্তু নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। মমিন শেখ নামে একজন প্রশ্ন করেছেন, আচ্ছা বলছি, দুধ গরম করার পর ঠান্ডা হয়ে গেলে পুনরায় যদি গরম করা বা জাল দেওয়া হয় তাহলে কি গুণাবলী নষ্ট হয়ে যাবে? দুধ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি হালকা একটু গরম করে খেয়ে নিতে পারেন, লং টাইম জাল করবেন না, কারণ যে কোনো খাবার আপনি চুলায় যতক্ষণ জাল করবেন ততক্ষণ কিন্তু তার পুষ্টিগুণ কমতে থাকে। সো ঠান্ডা হয়ে গেলে হালকা একটু গরম করে আপনি খেয়ে নিতে পারেন, সেটাতে সমস্যা নেই, কিন্তু খুব গরম করা বা আবার পুনরায় ফুটানো ঠিক হবে না। নাবিলা নামে একজন প্রশ্ন করেছেন, আপু ওজন কমানোর জন্য কি অর্গানিক স্লিমিং চা খাওয়া যাবে? নাবিলা নামে একজন প্রশ্ন করেছেন, আপু ওজন কমানোর জন্য কি অর্গানিক স্লিমিং চা খাওয়া যাবে নাকি কিডনির সমস্যা হতে পারে? অর্গানিক মানে আপু মেথি, কালোজিরা, তিসি ওইগুলো গুঁড়া কি প্রতিদিন 2 বার খাওয়া যাবে? আসলে অর্গানিক যে কোনো জিনিসই হোক, আপনি কতটুকু খাবেন এটা আপনার বর্তমান ওজন কতটুকু আছে, আপনার হেলথ কন্ডিশন কি কি কমপ্লিকেশন আছে কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে। মেথি, কালোজিরা, তিসি স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু দিনে 2 বার করে খাওয়ার কোনো দরকার নেই। আপনি একবার করে সারাদিনে নিতে পারেন, সেটা কোন সময়ে নেবেন এটা বুঝে শুনে নিলেই কিন্তু আর কোনো সমস্যা হয় না। এখন অর্গানিক যে স্লিমিং টি বাজারে পাওয়া যায় সেগুলো অথেন্টিক কিনা, কোনো ভেজাল আছে কিনা এটাও একটা প্রশ্ন। আপনি স্লিমিং টি নিচ্ছেন কিন্তু ডায়েট করছেন না, তাহলে কিন্তু চাইলেও আপনি ওয়েট কমাতে পারবেন না। তবে অবশ্যই এই ধরনের যে চা যেগুলো রয়েছে, এটা যাদের কিডনি সমস্যা রয়েছে
তাদের কোনো ধরনের প্রোডাক্ট খাওয়ার আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেবেন, কারণ কিডনি রোগীদের জন্য অনেক কিছুই কিন্তু নিষেধ থাকে এবং চা বা ক্যাফেইন কিডনি রোগীদের একদমই খাওয়া উচিত না। সেখানে এই ধরনের অর্গানিক স্লিমিং টি তো একদমই না। যাদের কিডনি সমস্যা নেই তিনি হয়তো মাঝে মধ্যে বা রেগুলার কারো পরামর্শ মতো কিন্তু স্লিমিং চা খেতে পারেন, তবে অবশ্যই কতটুকু খাবেন সেটা এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। আজকে এই পর্যন্তই। স্বাদ ও স্বাস্থ্যের পরবর্তী প্রশ্নোত্তর পর্বে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।